মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে যেরকম অধ্যাপকরা আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছেন যে গণ ইস্তফা দেবেন যদি আন্দোলনকারী যারা চিকিৎসকরা রয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়। এই মুহূর্তে আরজি করে 23 দিন হয়ে গিয়েছে। আরজি করের যারা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন, তাদের দাবি যতক্ষণ না মিটবে সেই দাবি। আমি একটু করে চেষ্টা করবো যারা চিকিৎসকরা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী যে কথা বলেছে, মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যে তিনি কোনো ব্যবস্থা নেবেন না আপনাদের এগেনস্টে, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়, একজন অধ্যাপক তিনি বলেছেন যে তারা গণ ইস্তফা দেবেন যদি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে কিভাবে দেখছেন বিষয়টা? আমরা খুবই ইন্সপায়ার্ড। কালকে যে মিটিংটা হলো, যে কনফারেন্সটা হলো, ওনারা আমাদের এমনভাবে সাপোর্ট করলেন এবং আমাদের সিজ ওয়ার্ক চালিয়ে যেতে বললেন এবং সিনিয়র ডক্টররা যেভাবে আমাদের জুনিয়র ডক্টরদের মানে পাশে দাঁড়িয়েছেন আমরা খুবই আপ্লুত। আর ওনারা আরও অন্যান্য অনেকভাবে আমাদের হেল্প করবেন বলেছেন। আর দেখা যাক পরবর্তীকালে কোথায় এগোয় এবং এটা কতদিন কন্টিনিউ করতে হয়। মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে তিনি কোনো রকমভাবেই কোনো ব্যবস্থা নিতে চাইছেন না, এই বিষয়টাকে কীভাবে দিচ্ছেন? কোনোভাবে কি হুমকি দিচ্ছেন? কোনো ইনডিরেক্টলিভাবে কোনো হুমকি দিচ্ছেন? এটা তো উনি পরের দিন ক্ল্যারিফাই করেছেন যে উনি হুমকি দিতে চাইছেন না, মানে উনি ওনার বক্তব্যটা অন্যভাবে ইন্টারপ্রিট করা হচ্ছে। উনি আমাদের যদি পাশে থাকছেন আমরা সেটার জন্য খুবই থ্যাঙ্কফুল ওনার কাছে। আর দেখা যাক আন্দোলনটা কীরকম আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী যে কথা বললেন সেই কথাটাকে কিভাবে দেখছেন? কোনটা একবার বলুন। দুদিন আগে মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে তিনি কোনো ব্যবস্থা নিতে চাইছেন না, আপনারা ধীরে ধীরে কর্মতে যোগ দিন, কাজে যোগ দিন, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? তিনি কোনো ব্যবস্থা নিতে চাইছেন না, তাহলে কি তিনি হুমকি দিচ্ছেন না? কীভাবে দেখছেন? প্রথম দিনের ওনার কথা শুনে তো আমাদের সবারই ওটাকে প্রচ্ছন্ন হুমকি বলেই মনে হয়েছিল। কালকে উনি আর একটা নতুন ধরনের ক্লারিফিকেশন দিয়েছেন, তবে এই মুহূর্তে উনি কি বলছেন কি বলছেন না সেগুলো আমাদের কাছে সত্যি ম্যাটার করছে না। আমরা চাই যে আমরা যে পয়েন্টগুলোতে স্টিক করে আছি সেগুলো যেন ফুলফিল হয়। আমাদের কারোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, কারোর সাথেই নেই, হেড অফ দ্য স্টেটের সাথেও নেই, হেড অফ দ্য কান্ট্রির সাথেও নেই। আমাদের শুধু নিজেদের দাবিগুলো ফুলফিল করা নিয়ে আন্দোলন চলছে এবং যতদিন না আমাদের আমাদের প্রফেসররাও সেটাই বলেছেন যে আমরা যতদিন না জাস্টিসের একটু আলো দেখতে পাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন চালানো ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। এরপরও যদি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যদি আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তারপরেও কি এই আন্দোলন চলবে? আমাদের প্রফেসররা অ্যাসিওর করেছেন যে আমাদের এগেনস্টে কোনো পদক্ষেপ নিলে সঙ্গে সঙ্গে ওনারা সবাই মিলে মাস রেজিগনেশন করবেন। এর চেয়ে বড় মানে আশ্বাস আমাদের কেউ দিতে পারে না। আমরা শুধু আমাদের প্রফেসরদের কথাই শুনি। মনের জোর কি আরও বাড়ছে? ভীষণ বেশি বেড়ে গেছে, কালকের পর থেকে তো আরও অনেক বেড়ে গেছে। আপনি কি সেই সময় ছিলেন, সেই কনফারেন্সে ছিলেন? হ্যাঁ, কালকে কনভেনশনে আমরা সবাই ছিলাম। আরও কি কথা বললেন অধ্যাপক, আর কি বললেন আপনাদের? অধ্যাপকেরা আমাদের এটাই বলেছেন যে জাস্টিসের একটা মানে ফ্লেম না দেখা যাওয়া পর্যন্ত আমরা যেন আন্দোলন চালিয়ে যাই। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ছে, কেননা যদি কোনো পড়ুয়ার বিরুদ্ধে বা যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে গণ ইস্তফার তারা হুঁশিয়ারি দিচ্ছেন। তুলিকা, বর্তমানে তাদের এখন অবস্থান কি হবে? কেননা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি কোনো হুঁশিয়ারি দেননি, তার কথাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন তাদের অবস্থান ঠিক কোন জায়গায়? তুলিকা, দেখো, যারা চিকিৎসকরা রয়েছেন আন্দোলনরত, যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই অবস্থান, তাদের এই যে দাবি নিয়ে তারা যে লড়াই চালিয়ে যাচ্ছেন সেই লড়াই চলবে। অর্থাৎ যেভাবেই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়াও হয় তাদের বিরুদ্ধে, তারপরেও কিন্তু এই অবস্থান, এই বিক্ষোভ কিন্তু চলবে। এবং যেভাবে তাদের পাশে যেভাবে অধ্যাপকরা দাঁড়িয়েছেন সেই কথাও তারা বলছেন যে তারা আপ্লুত এবং তাদের যে দাবি সেই দাবি মেনেই কিন্তু তারা যে দাবি নিয়ে 23 দিন আগে যেভাবে এই আরজি কর হাসপাতালে যে এমার্জেন্সি বিভাগ তুমি দেখতে পাচ্ছ, এই এমার্জেন্সি বিভাগে যেভাবে এই আন্দোলন তারা শুরু করেছিলেন সেই আন্দোলন জারি থাকবে যতদিন একেবারে এই আন্দোলন জারি থাকবে। তুলিকা যেমনটা জানাচ্ছিলেন এবং যেমনটা ডাক্তাররা জানাচ্ছে যে কোথাও প্রচ্ছন্ন হুমকি, এই আন্দোলন কিন্তু থামবে না। কি বলেছেন? আমাদের সঙ্গে কথা বলেছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী, কি বলেছেন তিনি শুনবো।
রাজ্যের চিকিৎসকরা এতটাই ঐক্যবদ্ধ, অভূতপূর্বভাবে, অতীতে কখনো যেটা হয়নি, এই আন্দোলনে যেভাবে ঐক্যবদ্ধ আছে, তাতে নিশ্চিত থাকুন যে কোনো একজন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, কোনো কারোর বিরুদ্ধে সরকার বা প্রশাসন, সে পুলিশি ব্যবস্থা হোক বা স্বাস্থ্য দপ্তর যদি মনে করে কোনো রকম কিছু কোনোভাবে হয়রান করার চেষ্টা করবে, তাহলে সমস্ত চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধভাবে তার সমুচিত জবাব দেবে। চিকিৎসকরা এই ব্যাপারে একদম যে ঐক্যবদ্ধ আছে, কোনো রকম হুমকির কাছে মাথা নত করা নয়। ব্যবস্থা নেওয়ার যদি হয় তাহলে অপরাধীদের বিরুদ্ধে নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা ভুলেও যেন না ভাবে, এই কথাটা আমরা চিকিৎসক সংগঠনগুলোর পক্ষ থেকে একসাথে জানিয়ে দিতে চাই। আমরা শোনাচ্ছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বক্তব্য। তিনি স্পষ্ট বললেন যে চিকিৎসকরা এক কাট্টা হয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক ফুয়াদ হালিম। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন। গতকালও তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। এবার চিকিৎসকরা বলছেন যে যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তাহলে গণ ইস্তফা তারা দেবেন। তাহলে চিকিৎসকরা যখন এইভাবে এক কাট্টা হচ্ছে, তাহলে কি কোথাও সরকার ভয় পাচ্ছে? এটা তো স্পষ্ট যে এই পরিস্থিতির দায়বদ্ধতা কেউ নিচ্ছে না। বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে যারা প্রশাসনিক প্রধান হিসেবে আছে, স্বাস্থ্যমন্ত্রী এবং গৃহমন্ত্রী, তিনিই তো মুখ্যমন্ত্রী, ওনাকে কোনো একটা স্তরে দায়িত্ব নেওয়া প্রয়োজন আছে। যে ঘটনাটা ঘটেছে, যে মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যার দুর্নীতির যে আভাস পাওয়া যাচ্ছে, সেই সম্পূর্ণ দায়বদ্ধতা না নিয়ে উনি যদি ভাবেন যে উনি এই কথাগুলোর মধ্যে ভয় পাইয়ে দিয়ে এবং হুমকি দিয়ে চিকিৎসক সমাজ এবং স্বাস্থ্যকর্মীর অন্যান্য স্তরের মানুষদেরকে তিনি কাজ করাতে পারবেন, তা আমার মনে হয় উনি একজন প্রশাসক হিসেবে পরিস্থিতি সামাল দিতে পারছেন না। উনি যখন নিজের প্রশাসনের তরফ থেকে দায়িত্ব না নিয়ে উনি হুমকি দিয়ে কাজ চালাতে চাইছেন, স্বাভাবিকভাবে অন্য দিক থেকে যারা প্রভাবিত, যারা মর্মাহত, যারা এই মর্মান্তিক মৃত্যু প্রতিবাদ করছে, তাদের থেকে এরকমই প্রতিক্রিয়া পাওয়া যাবে। ফলে এই কনফ্রন্টেশন অথবা দ্বন্দ্বকে বাড়ানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ওনার কথাগুলো প্রত্যাহার করে ওনাকে সুরাহর জন্য কথাবার্তা বলে ব্যাপারটাকে মীমাংসা করতে হবে। পাশাপাশি মানুষ যারা পরিষেবা পাচ্ছেন না, এতদিন তারা নীরবতা পালন করছে, তার কারণ হয়েছে তারা হাসপাতালের উন্নতি চাইছে। যে দুর্নীতি একেবারে আউটডোর থেকে শুরু করে ভর্তি করার ক্ষেত্রে সাধারণ মানুষকে বিপর্যস্ত করে রেখেছে, তাদের নীরবতার ভাষা রয়েছে। তারা চাইছে যে হাসপাতাল থেকে দুর্নীতি চলে যাক, দুর্নীতি মুক্ত স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলা ফিরে আসুক। মুখ্যমন্ত্রী এই কথাটা না বুঝলে শুধুমাত্র চিকিৎসক নয়, সাধারণ মানুষ কিন্তু ওনার বিরুদ্ধে সোচ্চার হবে। আচ্ছা হালিম সাহেব, যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি চাইতাম তাহলে ব্যবস্থা নিতে পারতাম, চিকিৎসকরা তো এখানেই বলছেন তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন তাহলে তো ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। এটা তো স্বাভাবিক যে যাকে ধর্ষক এবং হত্যাকারী হিসেবে কলকাতা পুলিশ ঘোষণা করেছে, তিনি একজন পুলিশ কর্মী কর্মরত ছিলেন। তিনি পুলিশ ব্যারেক্সের মধ্যে অবৈধভাবে, বেআইনিভাবে পুলিশের ব্যবস্থাপনার মধ্যে বহাল তবিয়তে নিজের বাসস্থান করে রেখেছেন এবং পুলিশ প্রশাসন আমরা কথা বললাম চিকিৎসক ফুয়াদ হালিমের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, তার অবস্থান, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। কিশোরয় বারবার এই একটাই প্রশ্ন উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা আগে গ্রহণ করুক, চিকিৎসকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে, এই প্রশ্নটাই তো তুলছেন কিশোর। একেবারে এই প্রশ্ন উঠে আসে এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে ফের সিজিওতে সন্দীপ ঘোষ